লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। সবাই জানার চেষ্টা করি, ঘূর্ণিঝড় মোকাবেলা করি। বিশ্বে দুর্যোগ ঝুঁকি দিন দিন বেড়েই চলছে। গত 2 থেকে 3 দশকে জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন দুর্যোগের কারণে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির পরিমাণও ব্যাপক। বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনা। বরগুনা যেসব দুর্যোগ আঘাত হানে তার মধ্যে ঘূর্ণিঝড় অন্যতম। প্রতি বছর এ জেলায় কোনো না কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে। বিগত দিনে আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জানমাল। ঘূর্ণিঝড়ে আমার অনেক ক্ষতি হয়েছে, আমার সকল ফসল নষ্ট হয়ে গিয়েছিল। সবজি চাষ করি, ঘূর্ণিঝড়ে সব নষ্ট হয়ে গেছে, জমি নষ্ট হয়ে গেছে। গবাদি পশু পালনে অনেক সমস্যা হয়, রোগ বালাই বৃদ্ধি পায়, গরুর সমস্যা দেখা দেয় এবং মারা যায়, মাছ মারা যায়, বেশি পানির কারণে মাছ উঠে যায়, মাছের রোগ বৃদ্ধি পায়। সরকারিভাবে সকলকে সচেতন করা, জানমাল রক্ষা সহ ঘূর্ণিঝড় মোকাবেলায় নানা কার্যক্রম রয়েছে। সেই সাথে স্থানীয়দের অভিজ্ঞতা দিয়েও ঘূর্ণিঝড় মোকাবেলা হচ্ছে। নদী খালের পানি ও স্রোতের গতি, বাতাসের গতি, পানির পরিমাণ এইসব দেখে ঘূর্ণিঝড়ের অবস্থা বুঝতে পারে তারা।
এ নিয়ে বলছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি বরগুনার দুর্যোগ বিষয়ক প্রশিক্ষক আজমল হুদা মিঠু। যখন এই বন্যাটা হতো তখন তারা অনেক সময় পাখির ডাক দিয়ে তারা বুঝতে পারতো, তবে আকাশের মেঘ দেখে তারা একটা অবস্থা লক্ষণ করতে পারতো, আকাশ যে আকৃতির পরিবর্তন করতো সেইটা দেখেও তারা বলতে পারতো, তারপর নদীর পানি ঢেউ দেখে তারা বলতে পারতো, বাতাসের গতি দেখে তারা বলতে পারতো যে আসলে এই বাতাসটা আসলে আমাদের জন্য মঙ্গল কি অমঙ্গল, এটা কিন্তু তারা বলতে পারতো। আর একটা বলতে পারতো তারা যখনই যে বাতাসের যে ঢেউ বা এবং এই যে মেঘের যে এই যে গর্জন, এই গর্জনের ভিতরেও কিছু মেঘ আছে যেটা হুম করে যেটা ডাক দেয়, সেইটা কিন্তু বন্যার কোনো লক্ষণ না। আর যেটা বিকল্প একটা ডাক আসতো সেইটা দিয়ে কিন্তু তারা বুঝতে পারতো যে আসলে বন্যা হইতে পারে। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী, জমির আইলে চাষ করে গড়বো আমাদের আগামী। সরজান পদ্ধতিতে জমি চাষ এসো করি আমরা গ্রহণ। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমিউনিটি অর্থাৎ স্থানীয়দের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, প্রথা, সংস্কৃতি এবং আবহাওয়ার সাথে দুর্যোগের প্রভাব গভীরভাবে সম্পর্কিত, যার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় অন্যতম। বংশানুসারে ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকে এই অঞ্চলের মানুষ। থেকে থেকে শিখে নিজেদের অভিজ্ঞতা দিয়ে তারা অর্জন করেছে ঘূর্ণিঝড় সহ নানান দুর্যোগ মোকাবেলার কৌশল। যেমন ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মানুষ মেঘ ও বাতাসের গতি দেখে বলে দিতে পারে কবে বৃষ্টি হবে, কবে জোয়ারের পানি বেশি হবে। এছাড়াও ক্ষয়ক্ষতি মোকাবেলায় তারা নানান কৌশল অবলম্বন করে থাকে। এসব কৌশল ঘূর্ণিঝড় মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যাদের কাছে রেডিও টেলিভিশনের দুর্যোগ বিষয়ক সংবাদ পৌঁছায় না, যারা রয়েছেন এখনো প্রত্যন্ত অঞ্চলে, তাদের জন্য এ সকল কৌশল কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে বলছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি বরগুনার দুর্যোগ বিষয়ক প্রশিক্ষক আজমল হুদা মিঠু। আসলে যে তাদের জন্য এটা তো গুরুত্ব অবশ্যই ছিল, কারণ হচ্ছে তারা বুঝেই তো তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তাদের সেই কৌশলগুলো ছিল না, তাদের ইনস্ট্রুমেন্ট গুলো ছিল না, বিধে তারা জানমালের ক্ষয়ক্ষতি থেকে বেশি রক্ষা পায় নাই। তো এখন যে জানমালের জন্য ক্ষয়ক্ষতির জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলা যে এগুলা এখন আসতে সেই সময় ছিল না। তারপরও তারা কিন্তু অর্থাৎ উঁচু জায়গা, তারপর হলো তবে ভেরিবাদ, শক্ত গাছ, বিশেষ গাব গাছ বা এইসব গাছ বা তেঁতুল গাছ, এগুলো কিন্তু তারা ম্যাক্সিমাম আশ্রয় নিত। আমরা কিভাবে মানুষ বাঁচবো, দিনে দিন সবকিছু পরিবর্তন হচ্ছে, বিজ্ঞান কিন্তু সবকিছু পরিবর্তন, আজকে এটা থাকবে কালকে এটা থাকাই লাগবে নিয়ম না, আজকে তার পরিবর্তন হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে মানুষ সচেতন হওয়ার জন্য, মানুষ জানমাল রক্ষার জন্য বিভিন্ন ধাপ ধাপ এগিয়ে যাচ্ছে। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপির আওতায় বরগুনায় পরিচালিত হচ্ছে নানা কার্যক্রম। সিসিআরআইপি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দিবস পালন করা হয়। এলজিইডির আয়োজনে দিবসের দিন করা হয় আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন এলজিইডির আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন নিয়ে একটি প্রতিবেদন। ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য এবং জনসংখ্যার ঘনবসতি সহ নানা অনিয়মে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ একটি দেশ। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এর ফলে ব্যাহত হচ্ছে আমাদের কষ্টার্জিত উন্নয়ন। দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে করব জয়,
এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় বরগুনায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করেছে। বরগুনার উত্তর ছোট লবণগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় দুর্যোগ ও এর প্রস্তুতি নিয়ে আলোচনা করেন আলোচকরা। এই দুর্যোগের সাথে মোকাবেলা করার জন্য আমাদের বিশেষ প্রস্তুতির প্রয়োজন। দুর্যোগ আসতে পারে, তাই আমরা প্রস্তুতি নেব যে দুর্যোগ মোকাবেলা কিভাবে করব। দুর্যোগ হলে আমরা কিভাবে বাঁচবো, এলাকার সব লোকজন এই সাইক্লোন সেন্টারে আসবে। এলজিডি কর্তৃপক্ষ এর আগেও তিনটি এখানে কর্মশালা প্রশিক্ষণশালা দিয়েছেন। আমরা এই প্রশিক্ষণশালায় দুর্যোগ সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জেনেছি। সিসিআরআইপি প্রকল্পের মাধ্যমে এলজিইডি দুর্যোগ মোকাবেলায় বরগুনার বিভিন্ন স্থানে 9টি সাইক্লোন শেল্টার নির্মাণ করেছেন, যার মধ্যে উত্তর ছোট লবণগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার একটি, বরগুনা সদর উপজেলায় একটি, পাথরঘাটা উপজেলায় 3টি, বেতাকি উপজেলায় 2টি, আমতলী উপজেলায় একটি ও তালতলী উপজেলায় 2টি স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে সিসিআরআইপি প্রকল্পের আওতায়। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে এলজিইডির বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শওকত হোসেন বলেন, আশা করি আপনারা দুর্যোগের সবাই সক্ষমভাবে করতে সক্ষম হবেন এবং যারা আপনাদের আশেপাশে আসছে তাদেরকেও সবাই দুর্যোগের সময় কিভাবে এই কথাগুলো সবার মাঝে আরো ছড়াই দিবেন। যে জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল আলম প্রধান অতিথির বক্তব্যে বললেন, সাইক্লোন শেল্টার ব্যবহার ও দুর্যোগে সচেতন হওয়ার কথা। আগে থেকে জেনে রাখতে হবে যে আমাদের বাড়ির কাছে সাইক্লোন শেল্টার কোথায় কোথায় আছে এবং তার যাওয়ার রাস্তা কোথায়। দুর্যোগের উপর যেহেতু হাত নাই, দুর্যোগ যেন আমাদেরকে বড় ধরনের ক্ষতি না করতে পারে, সেইটার হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সেই প্রস্তুতি হলো দুর্যোগ প্রস্তুতি। বদলে যাচ্ছে চিরচেনা দৃশ্যপট, বদলে যাচ্ছে চিরায়ত জীবনধারা, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে উদ্বাস্ত মানুষের সংখ্যা। এই বদলে যাওয়ার সাথে খাপ খাওয়ানো ও দুর্যোগ প্রস্তুতি গ্রহণ করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজন সকলের সচেতনতা। তবেই আমরা বলতে পারবো দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে করব জয়। শুনলেন এলজিডির আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন নিয়ে একটি প্রতিবেদন। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় নিজেদের জানা অভিজ্ঞতা নিয়ে একটি নাটক। কি হয়েছে এত জোরে চিল্লাও কা? মুই বলাইলি জোরে হয়, মোর গলাটা দেখি বাস বাস হয়েছে কি করবা কও? ব্যাপারটা হইছে তোমার মায় ফোন করছিলে। ও মোর মা, তোমার কিচ্ছু হয় না না? কথাটা ও বিলে নাও কা। তাই মোর মা কি কইছে? তোমার ছোট ভাই ওই যে বন্যায় মারা গেলে, আজকে সেই দিন যেদিন গো বন্যার হইলে তোমার ভাই লাগিয়া একটু দোয়া অনুষ্ঠান করবে, সেইতে যাইতে কইছে। কি খবর জমির, কোথায় যাওয়ার কথা বলছো? আয়াফা আসসালামু আলাইকুম। বন 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 বন। আরে ব্যস্ত হতে হবে না। তা কি মনে করিয়া? আসিফ তো কালকে স্কুলে যায়নি, তাই ভাবছিলাম এখান থেকে একটু খোঁজ নিয়ে যাই। ও তাই ওই যাওয়ার কথা কইছিলেন? যা মইলে আপা অগবাড়ি শাশুড়ি ফোন করছিলে, বন্যা ছোট ভাইটা মারা গেলে সেই দিন হইলে আসবো। ও তাই? আসলে ঘূর্ণিঝড় বন্যায় আমাদের উপকূলীয় অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে, লন্ডভন্ড করে দেয় সবকিছু। মোর ভাই যে বন্যায় মরলে,
ওরে সুখো বুঝলাম কি আবা মাটি ফাটে পানি উঠলে আমার তালে কান্না করে মোর বাইরে যে মোর মার কোলে কোলে লই গেলে সেখানে আবা কোলটা ফাটে যাবা কি করব বন্যের কথা মনে উঠলে আবা ঘরে পিঠে খাও ল শিগগির ল সোনা যাবে ওরে আল্লাহ ওরে পানি মোরে বাবা পরে গেছে দিন বাজাইয়া ঘরের কুড়ের না হয়ে গেছে ভাঙ্গে ঘর মতো পড়িয়া মাটির লাগে মিশে গেছে ওরে বাবু একটা টিনও আসতা নাই কি কিনবো টিন আরে কপাল আমার তো আর ভাই নেই ভাই আবার কি কমু ঘর বাড়ি সব সুর বেড়াইয়া গেল থামো থামো আহা থাও কান্দো না এখন আবার বন্যা ছড়লে তুমি বাঁচবা কেমনি মুখো ঘর বাঁচামু কেমনি এই চিন্তা হরো যা গেছে গেছে শোনো জমি ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি রক্ষা করতে তোমাদের করণীয় অনেক কিছু আছে। হ্যাঁ আফা হেইয়ে কেমন বন্যে ফিরাইতে পারলে তো মুগো ঘর বাড়ি আর বন্যায় শেষ করতে পারতে না। শোনো নিচু এলাকায় বাড়ির ভিটে উঁচু করতে হবে, মজবুত করতে হবে, বাড়ির খুঁটির সাথে কাপলা দিয়ে খুঁটি শক্ত করতে হবে, ও ঘর টানা দিয়ে রাখা লাগবে। ও এত মোরা ঈশ্বরই হরতে পারি। শোনো প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। হয় হয় তাই ঘর মজবুত কেমনে হরমু এইকে আমি শুরু হরি দি আগে। আর ঘূর্ণিঝড় ডরামু না কমু মগো শক্ত ঘর ঘূর্ণিঝড়ে ডরামু না আর। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কথা, মগো শক্ত ঘর ঘূর্ণিঝড়ে ডরাই না আর। শ্রোতা বন্ধুরা শুনলেন ঘূর্ণিঝড় মোকাবেলায় নিজেদের জানা অভিজ্ঞতা নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের অক্টোবর মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় সমন্বিত চাষাবাদ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় সমন্বিত চাষাবাদ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 অক্টোবর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, সিডর দিবস কত তারিখ? অপশন এ 10 নভেম্বর, অপশন বি 15 নভেম্বর। কুইজটি আবার শুনুন। সিডর দিবস কত তারিখ? অপশন এ 10 নভেম্বর, অপশন বি 15 নভেম্বর। উত্তর পাঠাবেন 5 নভেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা। তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন সোনাখালীর তামান্না ইসলাম। গত সপ্তাহের কুইজ ছিল ইঁদুর কত প্রকার রোগের বাহক হিসেবে কাজ করে, যার সঠিক উত্তর ছিল 33 প্রকার। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত 7টা। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লোকজ জ্ঞান দিয়ে ঘূর্ণিঝড়ের সংকেত, ঘূর্ণিঝড়ের অবস্থা বোঝা এবং এটি দিয়ে তারা কিভাবে দুর্যোগ মোকাবেলা করেছেন এবং এখনো করছেন সেই বিষয়টি নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এর আগেও একাধিকবার তিনি আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিষয়ভিত্তিক চমৎকার আলোচনা করেছেন। আজকেও আমরা স্টুডিওতে তাকে আমন্ত্রণ জানিয়েছি। CPP বরগুনা সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ লোকবেতার, ধন্যবাদ ইমরান হোসেন। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যে মৌসুমটি চলছে, যে অক্টোবর নভেম্বর, এই মৌসুমটি হচ্ছে ঘূর্ণিঝড়ের মৌসুম। প্রতি বছর এই সময়টাই ঘূর্ণিঝড় আমাদের উপকূলে আঘাত হানে। যেমন 12 নভেম্বর 2007 সালে এই ঘূর্ণিঝড় 15 নভেম্বর 12 নভেম্বর 2000
1970 সালে 70 সালে একটা বন্যা হয়েছিল, অর্থাৎ নভেম্বর মাসটা একটা ঘূর্ণিঝড়ের মৌসুম। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আমরা তার কাছ থেকে আজকের বিষয়টি নিয়ে বিস্তারিত শুনবো। আপনারাও আমাদের সাথে থাকতে পারেন SMS আর ফোন কলের মাধ্যমে সরাসরি, এবং প্রশ্ন করতে পারেন আপনার জানার যে বিষয়টি রয়েছে, যে জিজ্ঞাসাটি রয়েছে সেটি। আপনারা SMS অথবা ফোন করতে যে নম্বরটি ব্যবহার করবেন 01782973478, আপনারা ফোন করুন 01782973478 নম্বরে, সরাসরি যুক্ত হন আমাদের অনুষ্ঠানে, প্রশ্ন করুন আজকের অতিথির কাছে আজকের বিষয় নিয়ে। শ্রোতা বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। অনুষ্ঠান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি ইমরান হোসেন। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। যেহেতু আজকে আমরা কথা বলছি মূলত ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ের যে ক্ষতিকর দিক সেগুলো, তবে তার আগে আমরা প্রথমেই আপনার কাছ থেকে ঘূর্ণিঝড় কি এটি সম্পর্কে জানতে চাইব। ধন্যবাদ। ঘূর্ণিঝড় হচ্ছে সামুদ্রিক ঝড় বা সামুদ্রিক প্রবল বায়ু প্রবাহ, অর্থাৎ সমুদ্রে এই ঝড়টি সৃষ্টি হয়। এই কারণটা আমাদের জানা দরকার, এই কারণে যে আসলে ঝড়ের উৎপত্তিটা কি, কোত্থেকে আসে। ঘূর্ণিঝড় হচ্ছে সমুদ্রের কোনো জায়গায় সূর্য যদি সরাসরি তাপ দেয়, তখন ওই এলাকার জলীয় বাষ্প হালকা হয়ে উপরে ওঠে এবং বাইরের শীতল এবং ভারী বাতাস ওই শূন্য জায়গা পূরণ করতে আসে, ঘুরতে ঘুরতে আসে। এই ঘূর্ণয়মান বায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বলে। আচ্ছা, আর এটির প্রেক্ষাপটে আসলে বরগুনার অবস্থান, যে ঘূর্ণিঝড়ে বরগুনার অবস্থানের সাথে ঘূর্ণিঝড়ের যে বেশি ক্ষতিগ্রস্ত হয় বরগুনা জেলা, সেই অবস্থানটা আসলে যে উপকূলীয় অঞ্চলে বা সমুদ্রের পারে, এটির একটা কারণ আমরা জানি। তো কতটা ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড়ে? ধন্যবাদ ইমরান। বরগুনা হচ্ছে সাগর উপকূলবর্তী একটি জেলা। এই প্রতিনিয়ত আর এই জেলার উপর দিয়ে অসংখ্য ছোটখাটো ছোট বড় নদী প্রবাহিত হয়েছে। বড় বড় নদীগুলোর মধ্যে পায়রা, বিষখালী, তারপরে আমাদের পাথরঘাটায় খুলনা হয়ে যে চলে খুলনার দিকে আমাদের বলেশ্বর, এই বলেশ্বর, এই নদীগুলো দিয়ে পানি প্রবাহিত হয়। এই প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের ধর্ম হচ্ছে উপকূলের দিকে আঘাত করা। যখন উপকূলের দিকে আঘাত করে বাধাগ্রস্ত হয়, তো কখনো কখনো এই আঘাত করে বিভিন্ন জনপদের উপর, বিভিন্ন ভবন, রাস্তাঘাট, এবং এই বাতাস, প্রচন্ড বাতাস সাথে নিয়ে আসে বিশাল জলরাশি। বায়ু চাপের কারণে বিশাল জলরাশি নিয়ে আসে। জলরাশির কারণে জলোচ্ছ্বাস হয়। তো এখন এই জলোচ্ছ্বাস কেন হয় আমরা জানি যে, আমরা যদি খুচুন জালের মতো মনে করি, যে কল্পনা করি যে খুচুন জালের মতো আমাদের এই উপকূলের অবস্থান, জনপদ, ভৌগোলিক অবস্থান, পানি এসে এই ভিতরে প্রবেশ করে। যেমন আমাদের একই ধরনের ঘূর্ণিঝড় যদি ভারতে আঘাত করে, একই মাত্রা ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতি কম হয়, আর একই ধরনের ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূলে আঘাত করে ক্ষয়ক্ষতি বেশি হয়। আমরা যদি এটিকে আমরা যদি ত্রিভুজ ধরি, তাহলে ত্রিভুজের সর্বশেষ যে কর্নার, সেখানে বরগুনার অবস্থান, এবং দুই মাথা যেটি দুই দিকে ছড়িয়ে আছে, সেটি হলো বঙ্গোপসাগরের মাথা। অতএব যত ওই বড় বিশাল জায়গায় যেটা সৃষ্টি হয়, সেটির কিন্তু সব এই ছোট্ট জায়গায় এক কোণে এসে কিন্তু এই জায়গাটাতে বাধাগ্রস্ত হয়, মানে প্রবল বেগে রূপ নিয়ে সেটা প্রতিক্রিয়া করে। ঘূর্ণিঝড় কখনো কখনো সমুদ্রের সৃষ্টি হয়ে সমুদ্রেই নিঃশেষিত হয়, আবার কখনো কখনো যেমন আমরা ধরতে পারি এই যে 2 দিন আগে যে একটি কায়ান্ট ঘূর্ণিঝড়টি, এটি সম্পর্কে সম্মানিত শ্রোতা একটু আপনাদের বলতে হয়, এই ধরনের কোন ব্যতিক্রম ধর্মীয় কোন ঘূর্ণিঝড় কখনো আমার জানা মতে এর আগে সব কম হয়েছে, কখনো হয় না। কারণ এই ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে অগ্রসর হয়ে আবার সেই দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এটা উল্টো দিকে আর কখনোই ঘূর্ণিঝড় ফিরে যায় কখনো আমরা দেখি নাই।
এটা আমাদের জন্য লার্নিং। ভবিষ্যতে মনে করতে হবে যে ঘূর্ণিঝড় কোন দিকে যাবে, আমরা নিরাপদ, অমুক অন্য জনপদ ক্ষতিগ্রস্ত হবে, এটা কল্পনা করার সুযোগ মনে হয়। এটি মূলত যে ক্রিকেট এবং ফুটবলের মতো, যে আসলে কখন সব কয়টা উইকেট পড়ে যাবে, কখন যে 100 রান করার পরেও আউট হবে না, এটা কেউই জানে না। অবশ্যই এরকম ভাগ্যের ব্যাপার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা এ পর্যায়ে আসল আলোচনাটা আমরা একটু যাই, যেটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, যে ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং এই ঘূর্ণিঝড়ে আসছে বা ঘূর্ণিঝড় আসবে, এটি একটা সময় তো আমাদের এই সংকেত ব্যবস্থা ছিল না, আমাদের এত টেলিভিশন ছিল না, মানুষের জানানোর সুযোগ ছিল না। তখন তারা আসলে কিভাবে এই বিষয়গুলোকে জানতেন, অর্থাৎ লোকজ জ্ঞান দ্বারা আসলে তারা কি কি বিষয়গুলোকে, কি কি বিপদকে তারা বুঝতে পারতেন? ধন্যবাদ। লোকজ জ্ঞান অর্থাৎ স্থানীয় পর্যায়ে অনুমান ভিত্তিক যে জ্ঞানগুলো, ধারণা ভিত্তিক বা অভিজ্ঞতা ভিত্তিক যে ধারণাগুলো, সেটি হচ্ছে লোকজ জ্ঞান। যেমন পূব দিক থেকে বাতাস বইলে মনে করা হতো যে এখানে বাতাস হবে এবং বায়ু জলোচ্ছ্বাস হবে এবং ব্যাপক বিধ্বংসী জলোচ্ছ্বাস হবে। আর একটা বিষয় যে গরু, গবাদি পশু তাদের খাবার মানে ঘাস খাওয়া অর্থাৎ খাবার বন্ধ করে দেয়। আবার কাকড়ার উপকূলের দিকে চলে আসে। এই সংকেতগুলো আমরা বা এই যে কিভাবে আমরা পূর্বাভাসগুলো আমরা শুনবো, তবে তার আগে আসলে কোন কোন বিপদ, যেমন ঘূর্ণিঝড় একটি বিপদ, এটি কি তারা তাদের এই জ্ঞান দ্বারা, সংকেত দ্বারা বুঝতে পারতো যে ঘূর্ণিঝড় আসবে বা এটি খুব বড় বা এটি ছোট, এবং আর কি কি, যেমন অতিরিক্ত জোয়ার পানি হতে পারে বেশি, বা এখন সাইক্লোন হতে পারে, বা বন্যা হতে পারে, বা কালবৈশাখী ঝড় হতে পারে, এই কোন কোন বন্যাগুলো বা কোন কোন দুর্যোগগুলো তারা বুঝতো তাদের এই জ্ঞান দ্বারা, বিশেষ করে বরগুনায় যারা রয়েছে যে ঘূর্ণিঝড়, এটা অনুমান ভিত্তিক করতো। আর আরেকটা বিষয় যে গবাদি পশুর গায়ে মশা মাছি আঁকড়ে ধরতো, তারা ছুটোছুটি করতো না। তারপরে আর একটা মান্দার গাছ মানে পাতা মানে কুকড়ে যেত, অর্থাৎ মানে ওটা কি বলে স্থানীয় ভাষায় বটে যাওয়া, এইগুলো দেখে তারা অনুমান করত। তবে স্থানীয় এর লোকজ জ্ঞান যে ব্যাপক জনগোষ্ঠী ছিল তা না, বিশেষ বিশেষ স্থানীয় যারা মোটামুটি একটু শিক্ষিত ছিল তারা একটু অনুমান করত। কিন্তু অধিকাংশ জনগোষ্ঠী, এই নিরক্ষর জনগোষ্ঠী যারা লেখাপড়া থেকে বঞ্চিত ছিল, তারা কিন্তু এই সব বিষয়গুলো তেমন একটা জানতেন না। যার ফলে 70-এর সাইক্লোনের সময় যে এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়েছিল, মানুষ আগাম সংকেত যাওয়া ব্যবস্থা ছিল না, যার ফলে ব্যাপক ভিত্তিক জীবনহানি সম্পন্ন। আজকে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা বা আজকে এই বিষয় নিয়ে আজকের উপকূলের কথা অনুষ্ঠানে কথা বলার যে উদ্দেশ্য, অনুষ্ঠানের বিষয়টি বেছে নেওয়ার, সেটি হলো যে এই বিষয়টা একটা সময় খুব গুরুত্বপূর্ণ ছিল। যে বিষয়টা বলতে পারতো, জানতো বা ধারণা করতে পারতো, তিনি ওই অঞ্চলে বা ওই পাড়ায়, ওই মহল্লায় খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যে তিনি এই বিষয়টি বুঝতে পারেন। বিষয় বলতে চাই, অনেকটা অনুধাবন করলেও অবকাঠামোগত ব্যবস্থাপনার অভাবে, যেমন এই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার ছিল না, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ছিল না, মানে অবলীলায় নিজেকে দুর্যোগের হাতে সঁপে দেওয়া ছাড়া বিকল্প ছিল না। সেই দিকেই আমি বলতে চাইছি যে এইটা যেমন একটা ভালো দিক, তেমনি এইটার উপরে নির্ভর করায়ও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। তাদের যেগুলো দরকার ছিল সেগুলো ছিল না। এখন আবার যেমন আমাদের রেডিও, টেলিভিশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি এবং আরো আমাদের স্থানীয় সরকার, বেসরকারি সংগঠন, এত কিছুর পরেও কিন্তু অনেকে আছে যারা কিন্তু এগুলোর উপরই নির্ভর করে থাকে এখনো। যে আমার দাদা আছেন, সে আকাশের দিকে তাকিয়ে বললেন যে না, এটা আসলে কিছু হবে না, বৃষ্টি পড়েই যাবে। তো আসলে উনি মুরব্বী মানুষ, উনি অনেকদিন থেকে দেখেন, এইটাই হইতে পারে, ওরা যা বলে বলুক। তো এই কুসংস্কার থেকে বেরিয়ে আসা, অনেক সময় নির্ভর নাও করা, দেওয়ার পরে যদি বৃষ্টি হয়, তখন এক পশলা বৃষ্টি হয়ে গেলে কেউ অনুমান করতো যে বৃষ্টি যখন হয়েছে যে তীব্রতাটা, ঘূর্ণিঝড়ের তীব্রতাটা কমে যাওয়ার সম্ভাবনা আছে বা নেই। তো এই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সংকেতের জায়গাটাতে, অর্থাৎ স্থানীয় যে সংকেতগুলো, এটা আমাদের
যেটি এখন রয়েছে যে 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত সিগন্যালগুলো রয়েছে সেটি নয়, এটির আগে তারা আপনি যেটা বললেন যে গরু খাওয়া দাওয়া বন্ধ, তাদের গায়ে এক ধরনের বড় মশা মাছির আক্রমণ বেশি হওয়া, ফড়িং ওরা খাল বা নদীর উপরে উঠে আসা, এগুলোকে আপনার অভিজ্ঞতায় কিভাবে দেখেছেন যে এই যে তাদের যে বিষয়গুলো ঘটছে এগুলো ঘটছে, তো এগুলোর দ্বারা কি আসলেই সেই সময়ে কি দুর্যোগ হতো বা ক্ষয়ক্ষতি হতো? এটা কি প্রমাণিত যে এই সংকেতগুলো যেগুলো তারা দেখে বুঝতো সেই বোঝাটা তাদের অনেক ক্ষেত্রে সঠিক ছিল বা খেটে যেত? বুঝতো ঠিক, কিন্তু আমি এর আগে না সেটি নিয়ে আমরা কথা বলবো, সেটি নিয়ে বোঝার পরের যে ক্ষয়ক্ষতি সেটি নিয়ে বলবো যে এই তাদের বোঝা পড়া এবং ঘটা এখানে মিল হতো কিনা। মিল হতো না, কারণ যারা একটু ধনাঢ্য ব্যক্তি তাদের ঘর বাড়িঘর একটু প্রোটেকশন, তাও টিনের ঘর, পাকা ভবন 70-এর সাইক্লোনের আগে ছিল না। বিশেষ করে 70-এর সাইক্লোন কেন, স্বাধীনতার অনেক অব্যাহত সেইটা একদমই ছিল না, ওইটা অন্য বিষয় যে না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হতো। আমি বলতে চাইছি যে যে সংকেতগুলোর কথা আপনি বললেন এই সংকেতগুলো হচ্ছে তার মানে এখন একটা দুর্যোগ হবে, এইটা হতো কিনা? যে আগের মানুষ যেটা ধারণা করত এই বিষয়গুলো, যে কাকড়া উঠে আসলো, মশা মাছির উপদ্রব বেশি হয়ে যাচ্ছে, ফড়িং উঠছে, বাতাস পূর্ব দিকে বইছে, মানে পূবালি বাতাস আছে পূর্ব কর্নার থেকে আসছে, এইটা হলে তখন দুর্যোগ কি হতো কিনা? হ্যাঁ হয়তো, এবং এই সংকেতগুলোর সাথে দুর্যোগের সম্পর্ক ছিল, এবং এইটা দেখি বুঝতো যে আসলে এখন একটা বড় ধরনের দুর্যোগ বা আমাদের একটা কিছু হতে পারে। সেইটি জানাতে চাইছি শ্রোতা বন্ধুরা, এটি হয়তো আপনারা এখন নয়, যারা আপনাদের পূর্বপুরুষ রয়েছে, বিশেষ করে এখন দাদাও যারা রয়েছেন, দাদা দাদি যারা রয়েছেন, তারাও এটি সম্পর্কে ধারণা রাখেন, কিংবা দাদা দাদির পরে যারা আছেন বাবা মা, তারাও এটি সম্পর্কে কিছু ধারণা রাখেন। তো এটির পরের যে বিষয়গুলো আসলো, যে সংকেতগুলো, সেটির কথা বলার আগে এই লোকজ জ্ঞানগুলো আসলে তাদেরকে দুর্যোগ মোকাবেলা করা বা দুর্যোগ সম্পর্কে ধারণা নেয়া বা বোঝা, এটির ক্ষেত্রে কতটা সহযোগিতা তাদেরকে করত? এই লোকজ সংকেতগুলো তাদেরকে মানে কতটা সহযোগিতা করত দুর্যোগ মোকাবেলা করতে বা ক্ষয়ক্ষতি? এইভাবে এটার বিকল্প ছিল না, এই লোকজ জ্ঞানই ছিল তাদের অবলম্বন, এছাড়া তার বিকল্প ছিল না। এখন যেমন লোকজ জ্ঞানের পাশাপাশি আগাম সতর্কতা সংকেত, রেডিও, টেলিভিশন, তারপরে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন প্রচার যন্ত্রে করা হয়, পাশাপাশি যে অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ আশ্রয় কেন্দ্র, যাতায়াত ব্যবস্থা, তারপরে এই যে পারস্পরিক যে সহযোগিতার একটা ভিত্তি তৈরি হয়েছে, এটা ওই সময় ছিল না। তবে আর এই জন্যই তখন এই বিষয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ, বোঝাপড়ার বিষয়টা। তারপরে আমাদের এখন আসি যে এখন যে আমাদের সংকেত ব্যবস্থা এবং মানুষকে দুর্যোগ সম্পর্কে ধারণা দেওয়া, আমাদের বিজ্ঞানের যে আবিষ্কার, সেটির ফলে দুর্যোগ কোথায় আছে, কোন অবস্থায় আছে, কিভাবে আসছে, কতটুকু গতিতে সে রয়েছে, কতটুকু জায়গা জুড়ে সে রয়েছে, সবগুলো বিষয় আমরা জানতে পারছি। তো এখনকার এই আধুনিকতার এবং আমাদের এই উন্নয়নের যে দিকটা, সেটির ক্ষেত্রে এই সংকেতের, যেহেতু ওটাও সংকেত, স্থানীয় সংকেত, এবং আমরা এখন যেটা বলছি সেটি নিয়ে আপনার কথা শুনবো। আচ্ছা, ধন্যবাদ। সংকেত হচ্ছে আগাম জানানি দেওয়া, আগাম পূর্বাভাস। তো এই সংকেত বিষয়টা কিন্তু এখন অনেকটা সহজ হয়েছে। এই যে সম্মানিত শ্রোতা, যে 10941 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই নাম্বারটি 24 ঘন্টা আপনি মোবাইলে যদি ফোন করেন, তাহলে আপনি এই নাম্বারে জানতে পারবেন যে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন। আপনার নদী বন্দরের জন্য কত নাম্বার, সমুদ্র বন্দরের জন্য কি অবস্থা, কি করতে হবে, এটা আপনার জানানো হয়। এছাড়াও রেডিও, টেলিভিশন, আর আমাদের এই অঞ্চলে লোকবেতার একটা বিশেষ ভূমিকা রেখে আসছে বেশ কয়েক বছর ধরে। তো সেই সংকেতগুলো হচ্ছে যে 1 নাম্বার দূরবর্তী সতর্ক সংকেত হচ্ছে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, অর্থাৎ সমুদ্রের কোনো জায়গায় ঝড়ো হাওয়া বইছে, ঝড় সৃষ্টি হয় না, হতে পারে। 2 নাম্বার দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, অর্থাৎ সমুদ্রের কোনো জায়গায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে। 3 নাম্বার স্থানীয় সতর্ক সংকেত, অর্থাৎ ঘূর্ণিঝড় উপকূলের দিকে আসতে পারে। 4 নাম্বার স্থানীয় হুঁশিয়ারি সংকেত, অর্থাৎ এই ঘূর্ণিঝড় আসছে,
আসছে উপকূল, অর্থাৎ সৃষ্টি হয়ে গেছে উপকূলের দিকে ধেয়ে আসছে, সম্মুখে রয়েছে। এতে হবে, এতে এর পাশাপাশি 1 নম্বর দুর্বল সতর্ক সংকেত দিলে একটি পতাকা উত্তোলন করতে হবে, লাল এবং কালোর একটি পতাকা, এটা 3 নম্বর পর্যন্ত চলবে। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিলে ওই পতাকার সাথে আরেকটি পতাকা যোগ হবে। এর মানে এই সময় পারিবারিক প্রস্তুতি, যোগাযোগ, সমন্বয়, এবং এই 4 নম্বর পতাকার সাথে পতাকা থাকবে 5, 6, 7 বিপদ সংকেত পর্যন্ত। এই সময় বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু, গর্ভবতী মা, রোগী, যারা মানে অসমর্থ, দ্রুত মহাবিপদ সংকেত দিলে যেতে পারবেন না, আশ্রয়কেন্দ্রে যেতে অসমর্থ, তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। কারণ তীব্রতা যখন বাড়বে তখন যোগাযোগ ব্যবস্থা থাকবে না। আর 8, 9, 10 মহাবিপদ সংকেত, এটি এই সময় অর্থাৎ সবাই নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকবে, তখন আর কেউ বাইরে থাকবে না। এটি হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার যে আধুনিক বিষয়গুলো। তো এটি যখন এসছে তখন কিন্তু আমাদের জানার জায়গাটার যে ব্যাসার্ধ সেটি বেড়ে গেছে, আমরা বেশি জানতে পারছি, সর্বক্ষণ এবং সর্বশেষ আপডেটটা আমাদের কাছে আসছে, আমরা সেটি পাচ্ছি। এবং একই সাথে আর ওই আগের ধারণা থেকে এই ধারণাটা, এই আধুনিকতার ছোঁয়াটা আসায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আগের থেকে অনেক কমে আসে। সেটাই ইমরান, আমি একটু যেটা কথাটা বলতে চাই সেটা হচ্ছে 1970 সালের যে প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছে, তখন কি 5 লক্ষাধিক লোক মারা গেছে এবং পেশার হিসেবে আরো বেশি। তখন আগাম সতর্কতা সংকেতের ব্যবস্থা ছিল না, যার ফলে মানুষ জানতে পারে না। কিন্তু তারপরে যদি 1991 সালের ঘূর্ণিঝড়ের কথা দেখি, তখন 1,38,000 লোক মারা গেছে। তখন কিন্তু কিছুটা কমেছে, তীব্রতাও কিন্তু বেশি ছিল। তারপরে আমরা যদি দেখি 2007 সালের প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর, আগে ঘূর্ণিঝড়গুলো কিন্তু নাম ছিল না, এখন কিন্তু নাম দেওয়া হচ্ছে। এই যে এখন উপর্যুপরি প্রতি বছর একাধিক ঘূর্ণিঝড় হয় বা 2-1 বছর পর পর ঘূর্ণিঝড় আক্রমণ করে আমাদের এই উপকূলে, সেজন্য না মনে করার জন্য, চিহ্নিত করার জন্য ঘূর্ণিঝড়গুলোর নাম, যেমন সর্বশেষ কায়ান্ট, এর আগে গেল আমাদের কোমেন, রুয়ানু, মহাসেন, নার্গিস, আইলা, তারপরে বিভিন্ন নামে করা হয়। এর পরে যে ঘূর্ণিঝড় হবে তাও কিন্তু নামকরণ করা হবে, সংগৃহীত আছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলেই আর কি, অর্থাৎ 2 নম্বর সংকেত দিলেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়। এই গুলো চিহ্নিত করার জন্য এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে এসছে। হ্যাঁ, ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এটি বাস্তবায়ন করছেন। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। মাঠ পর্যায়ে এর সহযোগী হিসেবে রয়েছে লোকবেতার সহ উপকূলীয় আরো 4টি রেডিও। আমরা শেষের দিকে চলে এসেছি। তো এই যে লোকজ জ্ঞান এবং ধারণাগুলো, সেগুলোকে যারা এখনো ধারণ এবং লালন করে আছে, সেইটা আসলে এখনকার সময় কুসংস্কার, তখনকার সময় এটা ঠিক ছিল, কিন্তু এখনকার সময় কুসংস্কার হতে পারে কিনা। আমি কুসংস্কার বলবো না, এটাও এক ধরনের ধারণা। ওটাও আমি মনে করি যে এই ধারণাও থাকতে হবে, লোকজ জ্ঞান এটা থাকতে হবে। লোকজ জ্ঞান এটা কিন্তু এটাই আমরা দেখি এখনো, যদি ঘূর্ণিঝড় হয় গবাদি পশু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, লক্ষণগুলো এখনো রয়েছে। এটা ভুল ধারণা না, কিন্তু এটা অনুমান, কারণ এটা মানুষ ঘাটতে ঘাটতে শিখে মানুষ। তারপর আমরা লোকজ জ্ঞানের পাশাপাশি আমরা আধুনিক যে এটাকে আমরা অনুসরণ করব, রেডিও টেলিভিশন শুনবো, আবহাওয়া বার্তার অনুযায়ী প্রস্তুতিমূলক ব্যবস্থা নেব। অর্থাৎ আমরা সেই বিষয়টিকে ওইটিকে আমরা বলছি না যে আপনারা এটি ভুল বা মিথ্যা, আমরা ওটার উপরে নির্ভর করে থাকবো না, ওটার উপরে নির্ভর করে থাকবো না। শ্রোতা বন্ধুরা, আমরা বেশ কিছু ফোন পেয়েছিলাম, আমরা আলোচনার ফাঁকে ফাঁকে নেওয়ারও চেষ্টা করছিলাম। আমাদেরকে জান্নাতুল ফেরদৌস চালিত বনিয়া মির্জাগঞ্জ পটুয়াখালী থেকে কুইজের উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাই তাকে কুইজের উত্তর দেওয়ার জন্য। সোনিয়া SMS করেছেন, ধন্যবাদ সোনিয়া আপনাকে SMS করার জন্য। তৃষা SMS করেছেন আমাদেরকে পশ্চিম টিয়াখালী থেকে। পারভেজ SMS করেছেন 2টি SMS। নার্গিস তালতলি থেকে ইউকে লিখে উপকূলের কথা অনুষ্ঠানের কুইজের উত্তর দিয়েছেন।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এবং যুক্ত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাবো আমাদের আজকের অতিথিকে আমাদের স্টুডিওতে এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তবে তার আগে তার কথা, সর্বশেষ কথা শুনবো যে আমাদের লোকজ জ্ঞানকে যে রয়েছে জ্ঞানগুলো, সেগুলোকে আরো সমৃদ্ধ করা, যাতে এই বিষয়গুলো থাকে এবং এইটার উপরে নির্ভর না করা, এটাকে ভুলে না যাওয়া, এটার উপরে নির্ভরও না করা, এই বিষয়গুলো। এবং আধুনিক প্রযুক্তি অনুসরণ করতে হবে। মোবাইল এখন ঘরে ঘরে আছে, জি, রেডিও টেলিভিশন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। একসময় যে লোকজ জ্ঞানী উপরে নির্ভর করে মানুষ, এখন কিন্তু লোকজ জ্ঞানের পাশাপাশি আমরা কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তি পেয়ে যাচ্ছি, সেটাকেই আমরা মূলত গুরুত্ব দেব, কারণ সেই অনুযায়ী পথ চলবো। আমি আবারও লোকবেতার, বিশেষ করে লোকবেতার ইমরান হোসেনকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই রনি এবং স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল সহ যারা কলাকুশলী লোকবেতার সাথে জড়িত আছেন, যারা মানুষকে বিভিন্ন সামাজিক সমাজ পরিবর্তনে অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। এই জন্য লোকবেতারকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। সরকারিভাবে সকলকে সচেতন করার পাশাপাশি জালমাল রক্ষা সহ ঘূর্ণিঝড় মোকাবেলায় নানা কার্যক্রম রয়েছে, সেই সাথে স্থানীয়দের কিছু অভিজ্ঞতা রয়েছে যেগুলো দিয়েও ঘূর্ণিঝড়ের কিছুটা মোকাবেলা করা হচ্ছে বা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা হচ্ছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এবং নদী এবং খালের পানি, স্রোতের গতি, বাতাসের গতি, পানির পরিমাণ, বিভিন্ন পোকামাকড়, ওরা এই বিষয়গুলো দিয়ে তারা ঘূর্ণিঝড়ের অবস্থা আসলে বুঝতে পারছেন বা বোঝার চেষ্টা করছেন। সেটিকে আমরা অসমর্থন করছি না, তবে আমরা সেটির উপরে নির্ভর করে থাকবেন না, এটির উপরে আমরা জোর দিচ্ছি এবং জোর দিয়ে এই বিষয়টির প্রতি সচেতন থাকার আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। যাবার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি আবারও শুনতে পারবেন আগামী রবিবার ঠিক একই সময়ে, অর্থাৎ অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45। যাবার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মনির হোসেন কামাল। উপকূলের কথা, উপকূল